প্রিয়া তার স্বামী কমল, শাশুড়ি মা রত্না দেবী এবং এক ননদ রীতার সঙ্গে বাস করে। তাদের সংসারে এমনি কোনো সমস্যা নেই, কিন্তু প্রিয়ার ননদ ভীষণ পরিমাণে বদমেজাজি ছিল। সে নিজে যা ঠিক বলে মনে করে সবসময় সেটাই করে থাকে। সে তার বাবা মা কিংবা বৌদির কোনো সিদ্ধান্ত মেনে নিতে চায় না, সেই জন্য মাঝে মাঝে তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। এভাবেই কিছুদিন কাটে, কিন্তু তাদের সুখী সংসারের মধ্যে কাটা হয়ে দাঁড়ায় রীতার বয়ফ্রেন্ড শান্টু। কি হলো শান্টু, আজকে তোমার মন খারাপ কেন? আমার সঙ্গে ভালো করে কথা বলছো না, আইসক্রিম খাচ্ছ না, তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? না, আসলে সেই রকম ব্যাপার না। কালকে বাড়িতে একটু ঝামেলা হয়ে গেছে। আমি বাড়িতে জানিয়ে দিয়েছি আমি তোমাকে বিয়ে করব আর কাউকে বিয়ে করব না, কিন্তু আমার মা বাবা তোমাকে ঠিকমতো মেনে নিতে চাইছে না। বলছে তোমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলির থেকে কম বড় লোক, তোমাদের সেরকম টাকা পয়সা নেই, তাই এরকম গরিব পরিবারের মেয়েকে আমার মা বাবা বৌমা করবে না। আর আমিও আমার মা বাবাকে জানিয়ে দিয়েছি আমি ওদের সাথে থাকবো না, আমি একাই থাকবো। সে কি, তোমার সঙ্গে এরকম করছে কেন? আগে তো বলেছিলে যে তোমার বাবা মা ঠিক আমাকে মেনে নেবে, তাহলে হঠাৎ করে কি হলো? বিশ্বাস করো, আমার দাদা যে করে হোক টাকা জোগাড় করে আমার বিয়ে দেবে, তোমার সঙ্গেই বিয়ে দেবে। তাই তুমি দয়া করে টাকা পয়সা নিয়ে চিন্তা করো না। আর তুমি যে বাড়িতে জানিয়ে দিয়েছো তুমি থাকবে না, তাহলে তুমি থাকবে কোথায়? তুমি এইসব ব্যাপার নিয়ে একদম চিন্তা করো না, আমি ঠিক নিজের রাস্তাটা খুঁজে নেব। আর যদি কিছু না পাই তাহলে ফুটপাতের ধারে একা একা থেকে যাব, কিন্তু তোমাকে কোনো কষ্ট দেব না, তোমার সাথে আমি সংসার করব। শান্টুর মুখে এমন কথা শুনে রীতার খুবই খারাপ লাগে, তাই সে কিছুতেই শান্টুকে ফুটপাতে ঘুমাতে দেবে না বলে ঠিক করে। তাই রীতা শান্টুকে নিজের বাড়িতে থাকার প্রস্তাব দেয়, কিন্তু প্রথমে এরকম প্রস্তাবে শান্টু কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু পরে সে রীতার বাড়িতে থাকার জন্য রাজি হয়ে যায়। মেয়েটা পুরো মুরগি আছে, যা বোঝাই তাই বুঝে যাই। বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই এখন থাকার জন্য ভালোই জায়গা পেয়ে গেছি। এখন যদি রীতার বাড়িতে গিয়ে থাকি তাহলে দাদার টাকাই খাবো আর বোনের সাথে প্রেম করবো। এই বলে শান্টু রীতার সঙ্গে তার বাড়িতে গিয়ে ওঠে। আর রীতার সঙ্গে একটা ছেলে বাড়িতে এসে থাকবে শুনে তার পরিবারের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। বাড়ির মেয়ে এরকম একটা বাইরের ছেলের সঙ্গে থাকবে, সেটা তার পরিবার কিছুতেই মেনে নিতে পারে না। এমনকি প্রিয়ার চোখেও বিষয়টা দৃষ্টিকটু দেখায়। আর সেই সাথে প্রিয়া শান্টুর আবভাব থেকে ভীষণ পরিমাণে অবাক হয়। এ কি রীতা, তুমি এটাকে কোথা থেকে ধরে নিয়ে এলে? আর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি বলতে চাইছো? তোমার নিজের মাথা ঠিক আছে? আমি ঠিকই বলছি, তোমরা কান খুলে শুনে রাখো। শান্টু আমার বয়ফ্রেন্ড, আর আজকে থেকে শান্টু আমার সঙ্গেই বাড়িতেই থাকবে। আর এই নিয়ে তোমরা কেউ ওকে কোনো কথা শোনাবে না। আর তোমরা তো বলছিলে যে আমাকে বিয়ে করে নিতে, তাই আমি শান্টুকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। যতদিন না আমার বিয়ে হবে ততদিন আমার বয়ফ্রেন্ড এই বাড়িতেই থাকবে। হাই রে হাই, আমি আমার পেটে কোন কুলাঙ্গার জন্ম দিয়েছি? এত বড় একটা আইবুড়ো মেয়ে বলে কিনা বাইরের একটা ছেলের সঙ্গে বাড়িতে থাকবে। এই মেয়ে তো দেখছি সমাজের মধ্যে আমার নাক কাটিয়েই ছাড়বে। আমি ভাবতেই পারছি না বৌমা যে আমি আমার মেয়েকে এরকম ভাবে অমানুষ তৈরি করেছি। রীতা কারোর কোনো কথা শুনতে চায় না। সে শান্টুর ব্যাগ নিয়ে তাদের বাড়ির গেস্ট রুমে রেখে দেয়, কিন্তু শান্টু বিষয়টা মোটেই পছন্দ করে না। সে সকলের সামনে, বিশেষ করে প্রিয়ার সামনে রীতার উপর অধিকার জমাতে শুরু করে। এ কি ডার্লিং, তুমি আমার ব্যাগ নিয়ে গেস্ট রুমে রাখছো কেন? কদিন পর আমি আর তুমি তো বিয়ে করে নেব, তাই তুমি আমার ব্যাগ তোমার ঘরে রেখে দাও। আমি আর তুমি একসাথেই থাকবো। এক বাড়িতে থাকার এক ঘরে থাকার কোনো পার্থক্যও তো নেই, তাই না? এই বলে শান্টু একেবারে রীতার ব্রেন ওয়াশ করে দেয়। আর রীতা তার বয়ফ্রেন্ডের ব্যাগ নিয়ে নিজের ঘরে রেখে দেয়। নিজের দাদা বৌদি কিংবা মায়ের সামনে রীতার একদমই লজ্জা করে না তার বয়ফ্রেন্ডের সঙ্গে একই ঘরে থাকতে। আর এতদিন ধরে প্রিয়া তার ননদের ফরমাস খাটতো, কিন্তু এখন ননদের সঙ্গে সঙ্গে তার বয়ফ্রেন্ডের কথাও তাকে শুনতে হয়। বৌদি, তুমি তো দাদার জামা কাপড়গুলো পরিষ্কার করছো, তাই তুমি দাদার জামা কাপড়ের সঙ্গে শান্টুর জামা কাপড়গুলো ধুয়ে দেবে। তুমি তো ভালো করেই জানো জামা কাপড় কাচলে আমার হাতের নখ নষ্ট হয়ে যায়, তাই আমার বয়ফ্রেন্ডের জামা কাপড় তুমি ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে দাও। লজ্জা করছে না আমাকে এই কথা বলতে? আমি একজন বিবাহিত মহিলা হয়ে তোমার বয়ফ্রেন্ডের জামা কাপড় ধোবো? আর যে বয়ফ্রেন্ড কিনা তোমাকে বিয়ে না করে আমাদের বাড়িতে এসে পড়ে আছে, ছি! ঠিক এমন সময় সেখানে শান্টু চলে আসে। আর তাকে দেখা মাত্রই প্রিয়া ভয় পেয়ে যায়, তাই সে একেবারে চুপ করে থাকে। শান্টু তখন রীতার বৌদি অর্থাৎ প্রিয়াকে দেখে মিচকে শয়তানের মতো হাসতে শুরু করে। কি ব্যাপার বৌদি, তুমি কি আমার ব্যাপারে কিছু বলছিলে? আমার গার্লফ্রেন্ড তোমাকে এত কষ্ট করে বলছে যে একটু আমার জামা কাপড়গুলো ধুয়ে দিতে, আর তুমি একটু আমার জামা কাপড়গুলো ধুয়ে দিতে পারবে না? প্রিয়ার কোন রকম কোনো কথা বলতে চায় না। সে ভয়ের চোটে রীতার বয়ফ্রেন্ডের জামা কাপড় ধুতে রাজি হয়ে যায়। এভাবে প্রিয়া ভয়ে ভয়ে তাদের সব কথা শুনে চলে। প্রিয়া তার ননদ এবং ননদের বয়ফ্রেন্ডের পছন্দ মতো খাবারও রান্নাবান্না করে দেয়। আর এমনকি শান্টু সকলের সঙ্গে একই টেবিলে বসে খাবার খায়। আর এমনকি নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে খুবই আদিক্ষেতা দেখায়।
এই কি ডার্লিং, তুমি নিজের হাতে মাছ বেচে খাচ্ছ কেন? তোমার হাতে আর গলায় কাটা লেগে যাবে তো। সামনে তোমার বৌদি দাঁড়িয়ে আছে, বৌদিকে বলো না কাটাগুলো বেছে দেবে, তারপর তুমি মাছ খাও। শান্টু, তুমি আমার ব্যাপারে কত চিন্তা করো, আমার শুনে খুব ভালো লাগছে। কিন্তু তুমিও তো কাটা বেছে মাছ খেতে পারো না, তাহলে বৌদি আমার আর তোমার মাছের কাটা বেছে দেবে। এভাবে প্রিয়া তাদের মাছের কাটা পর্যন্ত বেছে দিতে রাজি হয়ে যায়। আর এই দেখে প্রিয়ার শাশুড়ি মা এবং প্রিয়ার স্বামী ভীষণ পরিমাণে রেগে যায়। কিন্তু তারা কিছু বুঝতে পারে না প্রিয়া কেন তার ননদ এবং ননদের বয়ফ্রেন্ডের কথা শুনে চলছে। সেদিন রাত্রিবেলা যখন প্রিয়া ঘরে ঘুমাতে যায়, সেই সময় কমল বলে, তোমার কি ব্যাপার বলো তো প্রিয়া? তুমি কোথায় আমার বোনকে বোঝাবে যে আইবুড়ো অবস্থায় এরকম বয়ফ্রেন্ডকে বাড়িতে না নিয়ে আসতে? তুমি তো অন্যদিকে আমার বোন আর বোনের বয়ফ্রেন্ডের সব কাজ করে দিচ্ছ। তুমি তো আমার স্ত্রী, তোমার কোনো সম্মান নেই? কি ব্যাপার বলো তো? তুমি এরকম রেগে যাচ্ছ কেন? তোমার বোন যখন তোমার আর তোমার মায়ের কথা শোনে না, তখন আমার কথা শুনবে ভেবেছো? আর তোমার বোন তো আমাকে বলেই দিয়েছে এই বাড়িতে থাকতে গেলে তোমার বোনের কথা শুনে চলতে হবে, সেই জন্যই তুমি শুনতে বাধ্য হচ্ছি। আর তুমি বেকার বেকার আমাকে সন্দেহ করো না তো। এই বলে প্রিয়া ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে রীতা এবং শান্তুর জন্য গরম গরম চা করে দেয়, আর সেই সাথে গরম গরম লুচি এবং আলুর দম করে খাওয়ায়। অন্যদিকে পাড়ায় এতক্ষণে খবর ছড়িয়ে পড়ে যে রীতা আইবুড়ো অবস্থায় বাড়িতে বয়ফ্রেন্ডকে নিয়ে এসে থাকছে। ফলে তাদের বাড়িতে পাড়া প্রতিবেশী উকিঝুঁকি মারতে শুরু করে দেয়। এই, তোরা শুনেছিস রত্নার মেয়ে নাকি বাড়িতে বয়ফ্রেন্ডকে নিয়ে এসে তুলেছে? ছি 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 ছি, এরকম কেউ করে নাকি? বাড়িতে দাদা আছে, বৌদি আছে, আর সেখানে নাকি একটা আইবুড়ো ছেলের সঙ্গে উনি থাকছে। বাবারে বাবা, কত ঢং! এরকম মেয়েকে কেউ কোনোদিনও বিয়েই করবে না। চল আমরা একটু গিয়ে দেখে আসি। এই বলে মালতীর মা পাড়ার বাকি মহিলাদেরকে নিয়ে খবর জোগাড় করতে চলে যায়। সেই সময় শান্টু স্যান্ডো গেঞ্জি পরে বারান্দায় ব্যায়াম করে, আর তাকে দেখে পাড়ার সব মহিলারা লজ্জায় পড়ে যায়। তারা তখন দেখে যে কমলের বউ প্রিয়া তার ননদের বয়ফ্রেন্ডের জন্য গরম গরম খাবার বানিয়ে নিয়ে আসছে। ছি 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 ছি, ওই দেখ, এই বাড়ির মেয়ের বয়ফ্রেন্ডের জন্য এই বাড়ির বউ খাবার রান্না করে নিয়ে আসছে। ব্যাপারটা বুঝতে পারছিস? এরা কি নোংরা? এদের সঙ্গে তো কথা বলাই উচিত নয়। এই বৌমা, তুমি কিনা শেষ পর্যন্ত তোমার ননদের বয়ফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্ব করে বসলে? আমরা তো ভাবতেই পারছি না তুমি এতটা বাজে মেয়ে। প্রিয়া তখন পাড়া প্রতিবেশীকে দেখে খুবই ভয় পেয়ে যায়। আর তখনই সেখানে কমল, তার মা এবং রীতা চলে আসে। আপনারা এখন বাজে কথা বলবেন না। আর আপনাদের সারাদিন কোনো কাজ নেই? এরকম লোকের বাড়িতে গিয়ে খবর জোগাড় করে বেড়ান? যান এখান থেকে, চলে যান, আর কোনোদিনও এখানে আসবেন না। এই বলে প্রিয়া পাড়ার বাকি মহিলাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু রীতার বিষয়টা ভীষণ পরিমাণে দৃষ্টিকটু লাগে, কারণ তার বয়ফ্রেন্ড স্যান্ডো গেঞ্জি পরে জিম করবে আর সেখানে তার বৌদি বয়ফ্রেন্ডের জন্য খাবার নিয়ে আসবে, সেটা মোটেই ঠিক দেখায় না। তোমাকে তো আমি বারণ করলাম বৌদি যে তোমাকে খাবার নিয়ে আসতে হবে না। আমি তো ভেবেছিলাম আমি শান্তুর জন্য খাবার নিয়ে আসবো, তাই তোমাকে বলেছিলাম লুচি আর আলুর দমের প্লেটটা আমার হাতে দিয়ে দাও। তুমি আমার কথা শুনলে না কেন? আর আমি কদিন ধরে দেখছি তোমাকে শান্টু যা কাজ করতে বলছে তুমি সবই করে দিচ্ছ। আমার কিন্তু ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। এরকম ভাবে রীতা তার বৌদিকে অপমান করে, কিন্তু শান্টুর কাছে বিষয়টা খুবই ভালো লাগে। অন্যদিকে প্রিয়া এত অপমান সহ্য করতে না পেরে সে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। প্রিয়া তার মনের দুঃখ কার সঙ্গে ভাগাভাগি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখনই প্রিয়া তার বান্ধবী মেঘনাকে ফোন করে। মেঘনাকে ফোন করে প্রিয়া ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। জানিস মেঘনা, কি হয়েছে? ওই বদমাই শান্ত এখন আমার ননদের বয়ফ্রেন্ড হয়ে আমার শ্বশুর বাড়িতে এসে জুটেছে, যা আমি মোটেই সহ্য করতে পারছি না। বিয়ের আগে ওই বদমাই স্টকবাজ ছেলেটা আমার বয়ফ্রেন্ড হয়ে আমার জীবন নষ্ট করেছিল, আর এখন আবার বিয়ের পরও আমার পেছন ছাড়ছে না। আমি কি করব বলতো? আমি কিছুই বুঝতে পারছি না, কারণ আমি চাইলেও আমার শ্বশুর বাড়ির লোককে তো সত্যি কথা বলতে পারবো না। ওই বদমাই ছেলেটাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাই, কিন্তু আমি যদি ওদেরকে কিছু বলি তাহলে ওরা আমাকে খারাপ ভাববে যে আমার এরকম একটা বয়ফ্রেন্ড ছিল, আর ভাববে যে আমি ইচ্ছে করে শান্তুকে বলেছি আমার ননদকে ফাঁসিয়ে এই বাড়িতে আসতে, যাতে আমি ওকে দেখতে পারি। তাই আমি সত্যি কথা কাউকেই বলতে পারছি না। শান্তু শুধুমাত্র সুযোগের ব্যবহার করছে। তুই একদম কান্নাকাটি করিস না, বোকার মতো কাঁদছিস কেন? আর দেখ, ওই বদমাইশ ছেলেটা ঠিক শাস্তি পাবে। আর তোর শ্বশুর বাড়ি যদি সত্যি কথা জানতে পারে তোকে কোনোদিনও খারাপ মনে করবে না, কারণ বিয়ের আগে ও তো তোকে ঠকিয়েছে, তোর কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু তুই তো কোনো খারাপ কাজ করিসনি। এভাবে প্রিয়া ফোনে কান্নাকাটি করছে। সেই সময় তার সমস্ত কথা রীতা শুনে ফেলে, আর সে খুব ভালো মতো বুঝতে পারে শান্তু মোটেই তার জন্য ভালো ছেলে নয়। আর রীতা সেই বিষয় নিয়ে যখনই শান্তুকে কথা শোনাতে যাবে, সেই সময় রীতা শান্তুকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে দেখে।
আরে এই বোকা মুরগি গার্লফ্রেন্ডটাকে তো সত্যি কথা বলা যাবে না। ও যদি এখন জানতে পারে যে আমি বাড়িতে বসে নেশা করছিলাম, সেই জন্য আমার মা বাবা আমাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল, তাহলে ও তো আমাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে ওর বাড়ি থেকে, তখন আমাকে আবার খেটে খেতে হবে। না না, এটা সম্ভব নয়। আরে বুঝছিস না কেন? আমি তো বুঝতে পারিনি যে আমি আগে যার সাথে প্রেম করতাম সে হলো আমার এখানকার গার্লফ্রেন্ডের বৌদি, সুতরাং ব্যাপারটা একেবারে জমে ক্ষীর। এবার আমি ঠিক করেছি ওই বদমাইশ প্রিয়াঙ্কাকে ব্ল্যাকমেল করে ওর কাছ থেকে টাকা নেব, তারপর রিতাকে বিয়ে করে এখানেই ঘর জামাই থেকে যাব। শান্টুর মুখে এরকম কথা শুনে রিতা নিজের কানে বিশ্বাস করতে পারে না। সে একেবারে কান্নায় ভেঙে পড়ে। আর তখনই রিতা নিজের ফোন নিয়ে শান্টুর সব কথা রেকর্ডিং করে নেয়, কারণ এখন যদি সে প্রমাণ ছাড়া শান্টুকে কোনো কথা বলতে চায় তাহলে শান্টু তাকে ভুল প্রমাণ করে ছাড়বে। রিতা সেই রেকর্ডিং নিয়ে তার বাড়ির লোকের সামনে শুনিয়ে দেয় আর সমস্ত সত্যি কথা সবাইকে বলে। রিতা, বিশ্বাস করো তুমি আমাকে ভুল বুঝছো, আর তোমার বৌদি ভীষণ বদমাইশ মেয়ে। ও বিয়ের আগে তোমার দাদাকে বড় লোক দেখে বিয়ে করবে বলে আমাকে ছেড়ে দিয়েছিল, আর আমি তোমাকে ঠকাচ্ছি না। প্লিজ আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমি আর একদম তোমার কথা শুনতে চাই না। তুমি এর আগে আমাকে অনেক ভুল বুঝিয়েছো, কিন্তু আমি তোমার সব কথা বিশ্বাস করেছি। তবে এখন আমি আর তোমার কোনো কথা বিশ্বাস করতে পারবো না। আর আমি এত বোকা যে নিজের বদনামের কথা খেয়াল না করে তোমাকে নিজের বাড়িতে নিয়ে এসে রেখেছি। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার সঙ্গে তুমি কোনো যোগাযোগ রাখবে না। বেরিয়ে যাও বলছি। এই বলে রিতা শান্টুকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর এই দেখে প্রিয়া খুবই খুশি হয়। তারপর থেকে কোনোদিনও তাদের সংসারে রিতাকে নিয়ে কোনো অশান্তির সৃষ্টি হয় না। তারা সকলে মিলেমিশে হাসি খুশি সংসার করতে থাকে। প্রচন্ড গরমের মধ্যে শিলার সঙ্গে রাজের বিয়ে হয়। তারা দুজনে দুজনকে পছন্দ করে বিয়ে করে। শিলা যেহেতু দেখতে খুব সুন্দর হয়, তাই তার শাশুড়ি মা ছন্দা দেবী বৌমাকে বেশ পছন্দই করে। শিলা তার শ্বশুর বাড়িতে শাশুড়ি মা, ননদ এবং স্বামীর সঙ্গে বেশ মানিয়ে গুছিয়ে নেয়। কিন্তু সমস্যা হয় যখন সবাই জানতে পারে এই গরমের মধ্যে তাদের বৌমা রুটি পাগল, আর শ্বশুর বাড়ির লোকেরা একেবারে বিপরীত, অর্থাৎ তারা প্রত্যেকেই পাতি ভাত পাগল ছিল। একদিন, বৌমা আজকে ভীষণ গরম পড়েছে, এই গরমে আমার কিছুই খেতে ইচ্ছে করছে না, তাই আজকে তুমি পাতলা মাছের ঝোল আর ভাত রান্না করে ফেলো। মাছের ঝোল তো ঠিক আছে, কিন্তু তার সাথে ভাত? ভাত আবার এই গরমে কেউ খায় নাকি? ভাত খেলেই শরীর হাঁসফাঁস করে। ভাত খাবে না তো কি খাবে শুনি? বিরিয়ানি নাকি চাউমিন নাকি এগ রোল? যাও গিয়ে এক হাঁড়ি ভাত বসিয়ে দাও, আর বেশি করে ভাত বসাবে, কারণ যা ভাত বেঁচে থাকবে রাত্রিবেলা সবাই সেই ভাত জল দিয়ে পান্তা করে খেয়ে নেব। তোমার বর আর ননদ দুজনেই পান্তা ভাত খেতে ভালোবাসে। শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে শিলা মোটেই পছন্দ করে না, কিন্তু সে কিছু না বলে রান্নাঘরে চলে যায়। প্রথমে সে ভালো করে মাছের ঝোল রান্না করে এবং তারপর আটা মেখে গরম গরম ফুলকো ফুলকো রুটি তৈরি করে। রুটির গন্ধে শিলার মন একেবারে ফুরফুরে হয়ে ওঠে। সে প্রায় 50টা রুটি তৈরি করে। আর সকলে দুপুরবেলা যখন ভাত খাবে বলে আসে তখন, মা আপনি আমাকে ভাত করতে বলেছিলেন তো, কিন্তু আমি ভাত করিনি, কারণ চাল বাড়ন্ত, তাই আমি সবার জন্য রুটি করেছি। মাছের ঝোল দিয়ে রুটি খেতে দারুণ লাগবে। রুটির কথা শুনে তার শ্বশুরবাড়ির লোক ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ তারা মনে করে গরমের মধ্যে দুপুরবেলা রুটি খেলে তাদের শরীর সুস্থ থাকবে না। কি, এই গরমের মধ্যে রুটি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই গরমের দুপুরবেলা রুটি খেলে আমাদের পাতলা পটি শুরু হয়ে যাবে। আর চাল বাড়ন্ত হয় কিভাবে? কালকেই তো আমার ছেলে বাজার থেকে চাল কিনে নিয়ে এসেছে, এত তাড়াতাড়ি চাল কিভাবে শেষ হলো? চালের নামে মিথ্যা কথা বলে আমার তো কোনো লাভ নেই বলুন। দেখুন, গরমকালে আমার রুটি খেতে মন্দ লাগে না, আর রুটির গুণগত মান ভাতের থেকে অনেক বেশি, তাই আমি গরমকালে দুপুর হোক কিংবা রাত, দুই বেলাতেই আমি রুটি খাবো। এই বলে শিলা বেশি বেশি করে রুটি খেতে শুরু করে দেয়। আর বৌমার এরকম পেটুকের মতো রুটি খাওয়া দেখে শ্বশুরবাড়ির লোকেদের পেটের ভাত মুখে চলে আসে। আর এই দেখে শিলার শাশুড়ি মা ঠিক করে সে রাত্রিবেলা নিজেই সকলের জন্য ভাত রান্না করবে, কারণ সে গরমের মধ্যে কিছুতেই রুটি খেয়ে মরতে চায় না। তাই রাত্রিবেলা যখন ছন্দা দেবী ভাত রান্না করতে যায় তখন, সত্যি তো চালের ড্রামে তো এক দানাও চাল নেই, কিন্তু আমি যখন কালকে দেখলাম তখন তো ড্রাম ভর্তি চাল ছিল, এত চাল গেল কোথায়? আমার নিজের চোখেই তো বিশ্বাস হচ্ছে না। সেই সময় ছন্দা দেবী তার বান্ধবীর গলা শুনতে পায়। তার বান্ধবী অনেকক্ষণ ধরেই তাদের বাড়িতে এসে তাকে ডাকাডাকি করছে। এর ফলে ছন্দা দেবী রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কিরে ছন্দা, সেই কখন থেকে তোকে ডাকাডাকি করছি, তোর কানে কথা যাচ্ছে না? কানের মাথা কি খেয়ে বসেছিস নাকি বলতো? আরে আমি শুনতে পাইনি, অন্য কিছু চিন্তা করছিলাম। জানিস ছবি, কালকে সকালবেলা রাজু 5 কেজি চাল কিনে এনেছে, কিন্তু আজকে সেই চাল গায়েব।
আমি তো কিছুই বুঝতে পারছি না, এরকম আগে কখনো বাড়ি থেকে তো চাল চুরি হয়নি আমার। চাল চুরি? না না, আরে কালকে দুপুরে আমি জানালা দিয়ে দেখেছি তোর বৌমা রান্নাঘরের জানালা দিয়ে 1 ড্রাম চাল নর্দমায় ফেলে দিচ্ছে। আমি ভাবলাম হয়তো তোদের চালে পোকা ধরেছে, তাই হয়তো তোর বৌমা চাল ফেলে দিচ্ছে। কি সাংঘাতিক কাণ্ড রে! ছবি দেবীর এমন কথা শুনে চন্দা দেবীর মাথা একেবারে ঘুরে যায়। আসলে আগের দিন দুপুরবেলায় ইচ্ছা করে শিলা যাতে ভাত রান্না করতে না পারে, তাই সব চাল জানালা দিয়ে নর্দমার মধ্যে ফেলে দেয়। শিলা তার শাশুড়ি মা এবং তার বান্ধবীর কথা লুকিয়ে লুকিয়ে কান পেতে শোনে, আর ভয়ের চোটে তার শাশুড়ি মায়ের সামনে যেতে পারে না। অন্যদিকে ছবি দেবী সংসারে আগুন লাগিয়ে সেখান থেকে কেটে পড়ে। বৌমা, আমি ভালো করে বুঝতে পারছি তুমি দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা গিলছো, এবার সামনে এসো তুমি। শিলা গুটি গুটি পায়ে সামনে এলে, না মা, আসলে আপনি কালকে এমন ভাবে ভাত রান্না করতে বললেন যে আমি আর কোনো উপায় পাইনি, আর আমি গরমে ভাত ছুঁতে পর্যন্ত পারি না, তাই আমি চাল ফেলে দিয়ে রুটি বানিয়েছি। তোমার কোনো ধারণা আছে চালের কত দাম? আর তুমি অন্যের দানা এভাবে অপমান করলে। আজ থেকে তুমি তোমার মতো রুটি করে নেবে, আর আমি আমাদের মতো ভাত রান্না করে নেব। তারপর থেকে শিলা প্রত্যেকদিন গরমের মধ্যে রুটি বানিয়ে খায়। অন্যদিকে তার ভাত পাগল শ্বশুরবাড়ি 2 বেলা ভাত খায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন শিলা তার জন্য গরমের মধ্যে ঘেমে স্নান করে রুটি বানাচ্ছে, এমন সময় তার বান্ধবী চম্পা তাকে ফোন করে। কিরে, কি করছিস? খাওয়া দাওয়া হলো? শোন না, বিকেলে সিনেমা দেখতে যাবি? উফ, তুই ডাক তো তোর সিনেমা। গরমের মধ্যে আমি পাগল হয়ে যাচ্ছি। দেখ না, আমি এখন রুটি বানাচ্ছি। কি গরমের মধ্যে এই ভোর দুপুর বেলা তুই রুটি বানাচ্ছিস? তোর শ্বশুর বাড়ির লোকেরা ভাত খায় না? এই গরমে রুটি বেলতে বেলতে সেকতে সেকতে তুই তো পাগল হয়ে যাবি। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির লোকেরা তো ভাত খায়, ওরা ভাত খেয়ে এখন ভাত ঘুম দিচ্ছে, কিন্তু আমি গরমে রুটি ছাড়া কিছুই খেতে পছন্দ করি না। আর আমার শ্বশুর বাড়ির লোকেরাও তেমন হয়েছে। একটু বৌমাকে রুটি করে দিলে কি হয় বলতো? শিলার এমন কথা শুনে তার বান্ধবী শিলাকে পাগল বলে সম্বোধন করে ফোন কেটে দেয়। আর এটাই স্বাভাবিক, গরমকালে সকলেই ভাত খায় যাতে শরীর ঠান্ডা থাকে, কিন্তু শিলা একেবারে বিপরীত গ্রহের প্রাণী। এভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন যখন ছন্দা দেবী নিজেদের জন্য ভাত রান্না করে, তখনই তার বৌমার নতুন রুটি মেকারের দিকে চোখ পড়ে। বাবা, রুটি বানাতে সুবিধা হবে বলে আবার নতুন রুটি মেকার কিনেছে। তারপরে এই গরমে রুটি খেয়ে উল্টে পড়ে থাকলে আমাদেরকেই দেখতে হবে। রুটি খাওয়া বের করছি আমি। এই বলে ছন্দা দেবী সেই রুটি মেকারের তার কাছি দিয়ে কেটে দেয় এবং গরম গরম ভাত নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর শিলা রুটি করতে গিয়ে দেখে যে তার নতুন রুটি মেকার কাজ করছে না। ফলে শিলা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সেই সাথে শিলা দেখতে পায় রুটি মেকারের তার ছিঁড়ে পড়ে আছে। আমি ভালো করে বুঝতে পারছি এটা কার কাজ। আমার রুটি খাওয়া বন্ধ করা। আমি দেখাচ্ছি মজা। আমি ইটের জবাব দেব পাটকেলে। এই বলে শিলা লুকিয়ে লুকিয়ে বাইরে থেকে রোদের তাপে তেতে থাকা বালি নিয়ে এসে শাশুড়ি মায়ের ভাতের হাঁড়িতে মিশিয়ে দেয়, আর নিজের জন্য হাতে রুটি তৈরি করে ফেলে। কিছুক্ষণ পর ছন্দা দেবী, রাজ এবং রীতা যখন ভাত খেতে বসে, তখন তাদের মুখে গরম গরম বালি পড়ে। ইস মা, এই ভাতে এত গরম বালি কেন? আমার গরমে মুখ পুড়ে যাচ্ছে। ছি, ভাতে এরকম বালি কোথা থেকে এলো? খাওয়াটাই ভেস্তে গেল আমার। ধুর। এই বলে রাজ এবং তার বোন খাওয়ার টেবিল ছেড়ে উঠে পড়ে। ছন্দা দেবীর আর বুঝতে কোনো অসুবিধা হয় না এই কাজ তার বৌমাই করেছে, কিন্তু সেও যেহেতু দোষী, তাই সে তার বৌমাকে কিছু বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন শিলার দিদির ছেলে তার শ্বশুর বাড়িতে ঘুরতে আসে, আর সেও মাসির মতো রুটি পাগল ছিল। এই তো পিঙ্কু, তুই যখন এসেছিস, আমি আর তুই দুজনে মিলে গরম গরম রুটি বানাবো আর খাবো, ঠিক আছে? পিঙ্কু আটা মেখে দিলে শিলা মনের আনন্দে বেশি বেশি করে গরম রুটি বানায়, আর দুজনে মিলে সেই রুটি খায়। একই গরমের মধ্যে বৌমা একা রুটি পাগল ছিল, এখন আবার ওর বোন এসে জুটেছে, আর আমার ছেলেটা আটা কিনতে কিনতে পাগল হয়ে যাচ্ছে। এভাবেই দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। একদিন শিলা যখন রুটি বেলছে, এমন সময় হঠাৎ করে রুটি সেকতে গিয়ে তার হাত গরম চাটুতে পড়ে যায়, আর শিলার হাত একেবারে জ্বলে ওঠে। ওরে বাবা গো, আমার হাত জ্বলে গেল, আমি মরে গেলাম। উফ, কি জ্বালা করছে। ওরে পিঙ্কু, আমি আর রুটি তৈরি করতে পারবো না রে পিঙ্কু। ও মাসি, তুমি বসো, আমি তোমার হাতে মলম লাগিয়ে দিচ্ছি, দেখবে ঠিক হয়ে যাবে। আর আমি রুটি তৈরি করব, তোমাকে কিচ্ছু করতে হবে না। এই বলে পিঙ্কু শিলার হাতে ওষুধ লাগিয়ে দেয়। আর যেহেতু শিলার হাত পুড়ে গেছে, তাই এখন থেকে রুটি করার দায়িত্ব এসে পড়ে পিঙ্কুর উপরে।
কোথায় গরমের ছুটিতে মাসির বাড়িতে আরাম করতে এসেছিলাম, আর আমি এখন রাঁধুনি হয়ে গেছি। আমায় এখন রুটি তৈরি করতে হচ্ছে। যদি ভাত খেয়ে নিতাম তাহলে ভালো হতো, কারণ মেসোমশাই দিদা সবাই আরাম করে ভাত খাচ্ছে, আর তাহলে আমাকে এখন খাটতেও হতো না। এভাবে গরমের মধ্যে পিঙ্কু রুটি তৈরি করতে গিয়ে একেবারেই ঘেমে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন পিঙ্কু রুটি তৈরি করছে, এমন সময় উফ, রোজ রুটি বেলতে বেলতে আমার পিঠে গায়ে ঘামাচি বেরিয়ে গেছে, কি পিঠ চুলকাচ্ছে। উফ, আর প্রচন্ড ঘামও তো হচ্ছে। পিঙ্কু আর ঘামাচির জ্বালায় থাকতে পারে না। সেই রুটি বেলুনি দিয়ে ঘষর ঘষর করে পিঠ চুলকাতে শুরু করে দেয়, আর তারপর সেই চুলকুনি বেলুনি দিয়েই আবার রুটি বেলতে শুরু করে, আর তার ঘাম গিয়ে রুটির মধ্যে পড়ে। আজ আমি আর এই রুটি খাবো না, এই রুটি আমি মাসিকেই খাবো। আমি লুকিয়ে লুকিয়ে ভাত মেরে দেবো। এখন একটা গান ধরি বরং। এই বলে পিঙ্কু গান ধরে আর চুলকানি রুটি বেলে। এই গরমে গরম গরম রুটি সেকে মাসিকে খাওয়াবো। ওরে ভাই রুটির আগুন লেগেছে মাসির পেটে, ওরে ভাই রুটির আগুন লেগেছে মাসির পেটে। এরকম গান শুনে শিলা ঘর থেকে শুয়ে শুয়ে বেশ খুশি হয়। কিছুক্ষণ পর পিঙ্কু লুকিয়ে লুকিয়ে ভাত মাংস খেয়ে নেয় আর নিজের মাসির জন্য গরম গরম রুটি নিয়ে চলে যায়। শিলা এত রুটি দেখে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। পিঙ্কু, এই গরমে রুটি করতে তোর খুব কষ্ট হচ্ছে বল? ইস, আমার খারাপ লাগছে রে, তোর কষ্ট দেখে। গরমে মুখটা পুরো রুটির মতো শুকিয়ে গেছে তোর। আরে কিচ্ছু না, আমি ঠিক আছি। আর তুমি এবার রুটি খেয়ে নাও। শিলা সেই রুটিগুলো গপ গপ করে গিলতে শুরু করে। সেই রুটি ছিঁড়তে ছিঁড়তে পিঙ্কুর প্রশংসা করতে থাকে। কিরে, তুই খাবি না? এই নে, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি, রুটি আর মাংস খেয়ে নে। না না মাসি, আমার পেট ভালো নেই, তুমি খাও। আমি আজকে কিচ্ছু খাবো না, না খেয়ে থাকবো ঠিক করেছি। ঠিক এমন সময় ছন্দা দেবী হাসতে হাসতে রিতার সঙ্গে সেখানে চলে আসে। হ্যাঁ পিঙ্কু, তুমি তো না খেয়ে থাকবেই, কারণ তুমি যে পেট পুড়ে আমার রান্না করা মাংস ভাত খেয়েছো, তাই তোমার খিদে নেই। আর তোমার তো এরকম চুলকানি রুটি খেতে বয়েই গেছে। পিঙ্কু এই কথা শুনে একেবারে ভয় পেয়ে যায়, আর শিলা কিছুই বুঝতে পারে না। তখন ছন্দা দেবী শিলাকে একটা ভিডিও দেখায়, যেখানে পিঙ্কু গান গাইতে গাইতে গরমে বেলুনি দিয়ে পিঠ চুলকাচ্ছে, আর সে একই বেলুনি দিয়ে রুটি বেলছে। সেই সাথে পিঙ্কুর ঘাম রুটির উপর গিয়ে পড়ছে। এরকম ভিডিও দেখে সঙ্গে সঙ্গে শিলার বমি পেয়ে যায়। কি, তুই আমাকে তোর ঘামওয়ালা রুটি খাওয়ালি? ছি 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 ছি, আমার ভীষণ বমি পাচ্ছে। নিজে মাংস ভাত খেয়ে আমাকে চুলকানি রুটি খাওয়ানো। তুমিও তো হাতের জ্বালাই নাটক করে রুটি করার ভয়ে শুয়ে আছো, আর আমার মতো হাঁটুর বয়সী ছেলেকে দিয়ে রুটি করাচ্ছ। আর সেই আগে আমি ঠিক করেছি আমি এখন ভাত খাবো, আর তোমাকে আমার রুটি খাওয়াবো। শিলার বমি কিছুতেই থামতে চায় না, তার ভীষণ পরিমাণে শরীর খারাপ করে। ফলে তখন তার শ্বশুরবাড়ির লোকেরা শিলাকে সিদ্ধ ভাত খাইয়ে সুস্থ করে। অন্যদিকে পিঙ্কু আর লজ্জায় সেখানে থাকে না, সেও নিজের বাড়িতে ফিরে যায়। মা, আমি আর এই গরমে রুটি খাবো না, কারণ সত্যি ভাত খেয়ে আমি খুব শান্তি পেয়েছি। তার সাথে ভাত রান্না করতে বেশি খাটনি হয় না, আর রুটি দেখলেই আমার কেমন যেন ঘৃণা করছে। যাক, তোমার যে চুলকানি রুটি খেয়ে শুভ বুদ্ধির উদয় হয়েছে, তাই দেখে আমি খুশি হয়েছি। তারপর থেকে গরমের মধ্যে রুটি পাগল বৌমা আর রুটি খেতে চায় না। সেও তার শ্বশুরবাড়ির লোকেদের মতো গরম গরম ভাত খেতে শুরু করে দেয়। ফলে তাকে আর গরমের মধ্যে কষ্ট পেতে হয় না। এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।